চারিদিকে শুধু স্থগিত স্থগিত স্থগিত। গত সপ্তাহে বাংলাদেশের উপর ডোনাল্ড ট্রাম্পের কুনজর পড়ার পর থেকেই এমনটা শুরু হয়েছে। বাংলাদেশের উপর ডোনাল্ড ট্রাম্প যে 37% ভ্যাট বসিয়েছিল, এটার পর থেকেই যেন অন্যান্য দেশেরও কুনজর পড়েছে বাংলাদেশের উপর। দেখেন, আজ সাভারের একটা প্রতিষ্ঠান থেকে যুক্তরাষ্ট্রে $3 লক্ষ চামড়ার ব্যাগ যাওয়ার কথা। বাংলাদেশের ওই প্রতিষ্ঠান প্রস্তুতি নিচ্ছিল জাহাজে করে পাঠিয়ে দিবে। প্রস্তুতি প্রায় শেষের পথে। এর মধ্যে আজই যুক্তরাষ্ট্র না করে দিল, মানা করে দিয়েছে, তারা এটা নিবে না এখন। এবং চট্টগ্রামেও $6.5 লক্ষ বাচ্চাদের জামাকাপড় নেওয়ার কথা, সেটাও তারা এখন নিবে না। এরপর ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ, কিছুদিন আগেও আমাদের ডক্টর ইউনূস সাহেব ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করেও এসেছেন, কিন্তু কি লাভ হয়েছে জানি না। ভারত আমাদের বাংলাদেশকে ট্রান্সশিপমেন্টের একটা সুবিধা দিত, সেটাও তারা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেই। আজই বাংলাদেশের 4টি লরি ট্রাক অনেক মালামাল সহ সেগুলো ভারত ফেরত পাঠিয়েছে। এটা খুবই দুঃখজনক। কি বলবো আসলে, বাংলাদেশের ভবিষ্যৎ যেন অন্ধকার হয়ে আসতেছে। দেখেন, এদিকে বিদ্যুৎ খাত থেকেও খারাপ সংবাদ আসা শুরু হয়েছে। আদানির যে বিদ্যুৎ কেন্দ্র, সেখানের একটা ইউনিট অলরেডি বন্ধ করে দিয়েছে এবং আজ দেশের অনেক জায়গাতেই লোডশেডিং হয়েছে। আপনারা যারা দেখতেছেন, আপনাদের এলাকায় হয়েছে কিনা কমেন্টে জানাবেন। এবং মাতারবাড়ির যে কেন্দ্র, সেখানেও একটা ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কারণ হলো ভেজাল কয়লা সরবরাহ করা হয়েছে। এবং এটাও জানতে পারলাম যে এই যে বিদ্যুৎ স্বল্প, এই যে লোডশেডিং, এটা গ্রামের উপর বেশি পড়বে। শহরে বিভিন্ন ফ্যাক্টরি কলকারখানা চলে, এজন্য সেখানে বিদ্যুৎ দিয়ে এগুলোর প্রভাব গ্রামের উপরেই পড়বে। দর্শক, আপনারা জানেন যে আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং একটা পরীক্ষা কেন্দ্রে আমরা দেখেছি সেখানে বিদ্যুৎ ছিল না, মোমবাতি জ্বালিয়ে সেখানে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। এটা হলো পঞ্চগড় জেলায় আমাদের সমন্বয়ক সার্জিস আলমের এলাকা। এটা খুবই দুঃখজনক। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারাও আমাদের থেকে কেমন মুখ উঠিয়ে নিচ্ছে। আসলে ভারত একটা বেশ বড় রাষ্ট্র, তাদের সাথে শত্রুতা করে তাদেরকে দূরে ঠেলে দিলে এতে আমাদের ক্ষতি ছাড়া আমার মনে হয় লাভ হবে না। জানি না ভারত হঠাৎ কেন বাংলাদেশের উপরে রেগে যাচ্ছেন। ভারতে ইলিশ মাছ পাঠানো হচ্ছে না, এটাই কি কারণ? কারণ দেখলাম গত 2 দিন আগে বাংলাদেশ থেকে 11,000 মেট্রিক টন ইলিশ সৌদি আরবে পাঠানো হয়েছে, যেখানে ভারত ইলিশ খুবই পছন্দ করেন। প্রতি বছরই আমাদের থেকে ইলিশ মাছ নিয়ে থাকেন, তারা আমাদের পদ্মার ইলিশ খুবই পছন্দ করে থাকেন। তো জানি না এই সমস্ত কারণেও ভারত বাংলাদেশের উপর রেগে থাকতে পারেন। না হয় তারা হঠাৎই ট্রান্সশিপমেন্ট যে সুবিধা আমাদের দিত, এটা কেন বন্ধ করে দিল? তো কি বলবো, আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান ডক্টর ইউনূস, উনি খুবই জ্ঞানী একজন মানুষ, কিন্তু জানি না উনি কিভাবে কি করতেছে। বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এখন কিছুই বোঝা যাচ্ছে না। তবে আশা ছিল ভালোর দিকে যাবে, কিন্তু যে কারণগুলো দেখতেছি, চারিদিক থেকে যে কুদৃষ্টি আসতেছে, এটার ফলাফল কোন দিকে যাবে জানি না। ডক্টর ইউনূসকে কিভাবে কি বলবো জানি না। উনি একজন ভালো মানুষ, ওনাকে দেখলাম উনি বক্তব্য দেওয়ার সময় কান্না করতেছে। আমাদের দেশের অনেক মানুষ দারিদ্র শ্রেণীর, এই দারিদ্র, এই গরিবদের কথা চিন্তা করে তাদের কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেছেন। এত বয়স্ক একটা মানুষ কান্না করে দিলেন, এ বিষয়টি খুবই হৃদয় স্পর্শ করেছে। তাহলে এ বিষয়টি মাথায় আসতেছে যে ওনার যে ক্ষুদ্র ঋণ, উনি যে ঋণ দিয়ে থাকেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এবং অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে, এগুলো তো বেশিরভাগই গরিবরা নিয়ে থাকেন এই লোনগুলো। তো এই সমস্ত ঋণের যে সুদের যে হার, এটা উনি যদি কমিয়ে দিতেন। এটা কি উনি কমিয়েছেন? উনি এটা কেন কমাচ্ছেন না? যেহেতু এত মায়া ওনার যে সুদের হার, এটা কিছুটা কমিয়ে দিলে ভালো হবে গরিবদের জন্য। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, ডক্টর ইউনূসের কি এটা করা উচিত না? আর উনি বাংলাদেশের বর্তমানের প্রধান উপদেষ্টা, ওনার থেকে এতটুকু তো আশা করাই যায়। তো দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। আমার কথাগুলো যদি ঠিক মনে হয় আপনারা বলবেন, এবং যদি ভুল কিছু বলে থাকি সেটাও বলবেন। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।